হ্যালো হ্যালো হ্যালো, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। পাশে আছে এসওই বাংলা অ্যান্ড কোম। নমস্কার বন্ধুগণ, আজ শুরু হবে লম্ববৃত্তাকার চোঙ। সো হাই এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে চলেছি লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারটি, অর্থাৎ সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার। এই চ্যাপ্টারটি আমরা আজকে পড়ে ফেলবো। আজকের এই ওয়ান শট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন যেমন পড়ব, এই চ্যাপ্টার থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে 2016 থেকে 2025 পর্যন্ত যা যা প্রশ্ন আছে এই সমস্ত কিছু আমরা পড়ে ফেলবো। তার পাশাপাশি চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট পড়ে ফেলবো এবং বইয়ের, অর্থাৎ আমাদের বইয়ের যে প্রশ্নবলীগুলো আছে, প্রশ্নমালা, সেটাও পড়ে ফেলবো। সো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ক্লাসটাকে দেখতে হচ্ছে, কন্টিনিউ করতে হচ্ছে। খুব ভালো করে ক্লাসটা দেখো। আই থিঙ্ক প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে তোমাদের বোঝানো হবে এবং তোমরা বুঝতে পারবে। প্রত্যেকে যারা নতুন আসছো এসওই বাংলাতে, অবশ্যই এসওই বাংলা এবং এসওই 9-10কে শেয়ার করে নিও তোমাদের বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলবো যে আজকের ক্লাসটা কেমন লাগলো এটার জন্য শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে এবং তারপর প্রত্যেকটা ক্লাস 10-এর স্টুডেন্ট একটা কমেন্ট ছেড়ে যাবে যে হ্যাঁ স্যার ক্লাসটা মিডিয়াম লেগেছে বা খারাপ লেগেছে বা ভালো লেগেছে। এই কমেন্টটা আমাকে পরের ক্লাসের জন্য উদ্বুদ্ধ করবে, পরের ক্লাসের জন্য আরও ভালোভাবে রেডি করবে। এক্স্যাক্টলি কোথায় কোথায় ফল্ট যদি তোমরা ধরিয়ে দিতে পারো কমেন্ট সেকশানে, তাহলে আই থিঙ্ক আমি দিনের পর দিন আরও বেটার করতে পারবো এবং তোমাদের কমেন্ট দেখতে পেলে আমি নিজে অনেক বেশি মোটিভেশন পাবো কাজ করার, তোমাদের জন্য লেগে থাকার। থ্যাংক ইউ এভরিওয়ান। চলো আমরা শুরু করে দিই, যাকে ছেড়ে এসেছিলাম তাকে দিয়েই শুরু করি। আচ্ছা, এই জিনিসটাই কিন্তু একটা লম্ব বৃত্তাকার চোঙ, অর্থাৎ চোঙ বলতে আমরা কি বুঝি, একটা চোঙাকৃতি ব্যাপার। দেখো চোঙ একদম চোঙাকৃতি একটা বিষয়। এবার এর কিন্তু দুটো ঢাকনা থাকে। এর কি থাকে? দুটো ঢাকনা থাকে। তাহলে এটাকেই আমরা বলে থাকি চোঙ। এই একটা ঢাকনা, একটা ঢাকনা উপরে, আর একটা ঢাকনা কোথায় থাকে? আর একটা ঢাকনা নিচে। তাহলে এই একটা ঢাকনা, এই একটা ঢাকনা, এই দুটো ঢাকনা উপর নিচে থাকে। তাহলে এটাই কিন্তু একটা চোঙাকৃতি দণ্ড হতে পারে। চোঙাকৃতি বিভিন্ন শেপের জিনিসপত্র হতে পারে, চোঙাকৃতি বিভিন্ন ধরনের জিনিসপত্র হতে পারে। ওকে, তাহলে এটাকেই আমরা কি বলে থাকছি? একটা চোঙ বলে থাকছি। তাহলে প্রথমেই আমরা যেটা জেনে নেব যে লম্ব বৃত্তাকার চোঙ এই বিষয়টা, তাহলে দেখো এটা আর এটা দেখতে অনেকটা সমান। হ্যাঁ স্যার, ঠিকই আছে। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙের কি কি থাকে স্যার? অ্যাকচুয়ালি এই লম্ববৃত্তাকার চোঙের সবচেয়ে প্রথমে তুমি দেখো একটা ব্যাসার্ধ আছে। কোথাকার ব্যাসার্ধ আছে স্যার? ভূমির। তাহলে এই চোঙের ভূমি, এটা একটা ভূমি এবং এই চোঙের এটা একটা ভূমি। তাহলে এই ভূমির ব্যাসার্ধ আছে। স্যার ভূমি কি বৃত্ত যে ব্যাসার্ধ আছে? আরে পাগলা, এই যে চোঙ, এই চোঙের দুটো ভূমি, এই একটা এপার একটা এপার একটা, এই ভূমিগুলো কেমন? স্যার এই ভূমিগুলো তো এমন স্যার। এই স্যার এটা একটা কি? স্যার এটা একটা বৃত্ত। স্যার এটা একটা কি? স্যার এটাও তো একটা বৃত্ত। তাহলে এই চোঙের দুটো ভূমি কিন্তু এক একটা বৃত্ত। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ, এই জন্যই তো নাম হচ্ছে। বৃত্তাকারটা কেন হচ্ছে? লম্বা, অর্থাৎ লম্ব, আর বৃত্তাকার মানে দুটো ভূমি বৃত্ত, তাই জন্য এই চোঙটার নাম লম্ব বৃত্তাকার চোঙ। এবার এই লম্ব বৃত্তাকার চোঙের এই যে ভূমিটা আছে, এই ভূমির ব্যাসার্ধকে আমরা বলে থাকি কি? আর। ভূমির ব্যাসার্ধকে আমরা কি বলবো? এই লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধকে আমরা বলবো আর, ছোট হাতের আর দিয়ে ডিফাইন করা হয়। এবং এই লম্ব বৃত্তাকার চোঙের যে উচ্চতা, সেই উচ্চতাকে আমরা বলে থাকি এইচ। উচ্চতাকে কি বলে থাকি? এইচ। এই যে কেন্দ্র থেকে, এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, তাকে এইচ বলে থাকি। স্যার এটা কি? এটা তো চোঙ, এটা একটা আয়তক্ষেত্র কেন পাশে রেখেছেন? কেন রেখেছি সবটা খুলে বলছি। স্যার খুলে বলতে কি খুলে বলবেন? খুলে যা হিংচিং ছাটাক পাক, খুলে যা পাটাক পাক। দেখো তো, একটা আয়তক্ষেত্রই তো, একটা আয়তক্ষেত্র তো। সেই আয়তক্ষেত্রটাকে মুড়ে দিলে কি হয়ে যাচ্ছে? এই আয়তক্ষেত্রটাকে মুড়ে দিলেই তো একটা চোঙ হয়ে যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ স্যার। তাহলে এই তো একটা আয়তক্ষেত্র স্যার। ওরে বাবা, এটা কি করে হলো? একদম ফিট ফিট আয়তক্ষেত্র চলে এসছে রে। আরে বাস, সেরা। তাহলে এই চোঙটাকে আমরা যদি ছাড়িয়ে দিই, তাহলে এটা কি দাঁড়ায়? একটা আয়তক্ষেত্র দাঁড়ায়, অর্থাৎ একটা আয়তকার বস্তু তৈরি হয়।
এবার বিষয়টা হচ্ছে যে এই চোঙের তাহলে ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তাহলে এই চোঙের ক্ষেত্রফল কি হবে স্যার, বা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল, এই চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে, তুমি বলো না এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে এই চোঙের ক্ষেত্রফল তো তাই হবে, তার কারণ এই চোঙটাকে ছাড়িয়ে তো আয়তক্ষেত্রই পাচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে বিষয়টা হচ্ছে এল ইন্টু ব্রেথ। ভাই এল কোনটা? এই পুরোটা এল দাদা, এই পুরোটা এল। ভাই ব্রেথ কোনটা? এই পুরোটা ব্রেথ দাদা, এই পুরোটা ব্রেথ, অর্থাৎ এই পুরোটা প্রস্থ এবং এই বাকি পুরোটাকে কি বলবো? দৈর্ঘ্য বলবো। তাহলে দাদা এখানে তুমি চলে এসো তো, এই দৈর্ঘ্যটাকেই তো আমরা মুড়ে দিচ্ছি। ও দাদা এই দৈর্ঘ্যটাকেই তো মুড়ে দিচ্ছি দাদা, এই দৈর্ঘ্যটাকেই তো মুড়ে দিলাম, এই তো দৈর্ঘ্য ছিল, আমি এই যে মুড়ে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা ভূমির ক্ষেত্রফল হলো না? ও দাদা ভূমিটা কি দাদা? ভূমিটা একটা বৃত্ত দাদা, তাহলে দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রফল হলো না? ও দাদা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? সরি, বৃত্তের ক্ষেত্রফল না, বৃত্তের পরিধি হলো। বৃত্তের কি হলো? বৃত্তের পরিধি, ক্ষেত্রফল নয়। ও দাদা বৃত্তের পরিধির সূত্র কি দাদা? কি সূত্র বৃত্তের পরিধি? আরে বল, 2 পাই আর। বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর। তাহলে এলটা অ্যাকচুয়ালি কত? বৃত্তের পরিধি তো, তাহলে 2 পাই আর না? এল দৈর্ঘ্যটা তো বৃত্তের পরিধি, অর্থাৎ এই এল দৈর্ঘ্যটাকেই তো আমি 2 পাই আর বানাচ্ছি। আরে পাগলা, এই যে এল দৈর্ঘ্যটা ছিল তাকেই তো 2 পাই আর বানাচ্ছি। স্যার এসব আমি কিছু জানি না। আরে ভাই বৃত্ত জানিস তো, বৃত্ত ছোটবেলায় পড়েছিস। বৃত্তের ক্ষেত্রফল কি? এটা 9-এ পড়েছিস। 9-এ পড়েছিস না পড়িসনি? স্যার না পড়িনি স্যার, একবার লিখিয়ে দিন। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আর বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর। এখানে স্যার আটটা কি? স্যার আটটা হচ্ছে ব্যাসার্ধ। আটটা কি? আটটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পরিধি হচ্ছে একক, ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। মনে রাখিস, মনে রাখিস এই দুটো, যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর বৃত্তের পরিধি 2 পাই আর। স্যার এবার তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল তো এল ইন্টু বি। তাহলে এল মানে কি? এল মানে পুরো দৈর্ঘ্যটা, যেটা মুড়ে দিচ্ছি। তাহলে এই দৈর্ঘ্যটা অর্থাৎ 2 পাই আর, আর ব্রেথ অর্থাৎ এই যে প্রস্থ, সেই প্রস্থটা কত? এই প্রস্থটাই তো অ্যাকচুয়ালি চোঙের উচ্চতা, তাই না স্যার? স্যার এই যে আয়তক্ষেত্রের প্রস্থ সেটাই তো এই চোঙের উচ্চতা। তাহলে অ্যাকচুয়ালি আমরা কত পেয়ে যাচ্ছি? উচ্চতা এইচ। তাহলে স্যার পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম স্যার? 2 পাই আর এইচ। স্যার এত কি স্যার? বর্গ একক স্যার। পার্শ্বতলের ক্ষেত্রফল সবসময় কি হয়? 2 পাই আর এইচ বর্গ একক। ওকে স্যার, পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বললাম? একটা জিনিস আই থিঙ্ক ভুল বলেছি, সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল ইন্টু উচ্চতা নয়, একেবারেই নয়, ভুল করো না, আমি বলে ফেলেছি মুখ ফসকে। কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাই তো হলো, এইটা তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটাই তো অ্যাকচুয়ালি ভূমির পরিধি, আর ভূমির পরিধির সূত্র 2 পাই আর। তাহলে 2 পাই আর ইন্টু উচ্চতাটা হয়ে গেল এইচ। তাহলে 2 পাই আর এইচ। ক্লিয়ার না ক্লিয়ার স্যার? ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? স্যার ক্লিয়ার স্যার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হলো কি? তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পড়ার হয়েছে, আমরা সমগ্র তল জানবো। তার আগে আমরা কয়েকটা জিনিস জেনে নিই, যে তাহলে চোঙাকৃতি, চোঙ বা চোঙাকৃতি বস্তু বলতে আমরা কাকে কাকে বুঝি? ব্যাটারি কি একটা চোঙাকৃতি বস্তু। স্যার মোমবাতি, দীপাবলি চলছে স্যার, অর্থাৎ দীপাবলির যে মোমবাতি, বা দীপাবলির মোমবাতি না, এমনি যে কোনো মোমবাতি, স্যার একটা চোঙাকৃতি দণ্ড, তাহলে এটা চোঙ। স্যার জলের গ্লাস, ইয়েস স্যার চোঙাকৃতি। স্যার গ্যাসের সিলিন্ডার, ইয়েস স্যার চোঙাকৃতি। স্যার পাইপ, স্যার পাইপ, আরে স্যার এখন তো আমাদের পাইপ ছাড়া জীবনই চলে না, মানে পাইপ ছাড়া আমরা টাইপই করতে পারি না। আমাদের জীবনের সমস্ত কিছু পাইপের সাথে যুক্ত। আমরা জল থেকে শুরু করে কল সমস্ত কিছুই পাইপ দিয়ে পাই। তাহলে এই পাইপটাও কিন্তু একটা কিসের উদাহরণ? এই পাইপটাও একটা চোঙের উদাহরণ। তাহলে স্যার চোঙের বাস্তব অ্যাপ্লিকেশান কি? চোঙের বাস্তব অ্যাপ্লিকেশান কি? চোঙ কোথায় ব্যবহার হয় স্যার? স্যার আমি একটা ট্যাঙ্ক করব, সেই ট্যাঙ্কের মধ্যে কতটা জল ধরবে, সেই জল কতটা পাইপ দিয়ে নামবে, কে করে দেবে?
এই ক্যালকুলেশন কে করে দেবে? স্যার চোং করে দেবে। স্যার স্যার আমি একটা কাঠের গুঁড়িকে কাটবো, স্যার সেই কাঠের গুঁড়ির আয়তন কত হবে? ক্যালকুলেশন কে করে দেবে? চোং করে দেবে। স্যার কেন স্যার? তার কারণ কাঠের গুঁড়িটা তো চোঙাকৃতি। স্যার তাহলে এই সমস্ত জায়গায় চোঙের অ্যাপ্লিকেশন। স্যার একটা গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস ধরে? স্যার একটা গ্লাসে কতটা জল ধরে? স্যার একটা মোমবাতি কতক্ষণে পুড়ে যাবে? স্যার একটা ব্যাটারি কতদিন চলবে? এই প্রত্যেকটা জিনিস কে ডিফাইন করে দেবে? স্যার স্যার এই প্রত্যেকটা জিনিস চোঙের সূত্র এগুলোই ডিফাইন করে দেবে। স্যার তাহলে অ্যাপ্লিকেশন অফ চোং, দ্য রাইট সার্কুলার সিলিন্ডার, অ্যাপ্লিকেশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার কি? আই থিঙ্ক আমরা সবাই বুঝেছি। বলো ক্লিয়ার না ক্লিয়ার নয়? যদি ক্লিয়ারিটির কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে স্যার ক্লিয়ারিটির এই সমস্যাটা আছে এই জায়গা থেকে। ওকে স্যার, চলুন স্যার। চলতে চলতে মেরা এ গীত ইয়াদ রাখনা। এবার চলে আসি চোঙের বিভিন্ন সূত্রাবলী। তাহলে চোঙের বাস্তব অ্যাপ্লিকেশন তো আমরা দেখলাম, এবার চোঙের সূত্রাবলী। তাহলে চোঙ প্রথমে এঁকে ফেলি, তারপর তার সূত্রাবলী নির্ণয়ের দিকে আমরা যাব। তাহলে একটা চোঙ আমরা এঁকে ফেললাম স্যার। এই চোঙের ব্যাসার্ধ কত স্যার? আর এই চোঙের উচ্চতা কত স্যার? এই চোঙের উচ্চতা হয়ে গেল এইচ স্যার। স্যার চোঙের কেন্দ্র কত? ও। স্যার চোঙের ব্যাসার্ধ আর, স্যার চোঙের উচ্চতা এইচ, স্যার চোঙের কেন্দ্র কত? চোঙের কেন্দ্র হলো ও। স্যার এবার আমরা চোঙের সূত্রগুলো পড়বো স্যার। স্যার চোঙের দুটো তল কি স্যার? স্যার চোঙের দুটো তল দুটো বৃত্ত স্যার। তাহলে স্যার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র অলরেডি আমরা পড়ে ফেলেছি। তাহলে চোঙটির ভূমির ব্যাসার্ধ কত স্যার? আর ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ কত এবং উচ্চতা কত? তাহলে ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। তাহলে ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? অতএব চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হয়? ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির পরিধি ইন্টু কত? উচ্চতা। তাহলে ভূমির পরিধি কত বাবা? ভূমির পরিধি 2πr ইন্টু উচ্চতা এইচ, একটু আগেই আমরা করলাম। তাহলে 2πr এইচ এত কি? ক্ষেত্রফল যেহেতু তাহলে এত বর্গ একক। এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। স্যার পার্শ্বতলের ক্ষেত্রফল তো পেলাম স্যার। এবার স্যার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলটা তো থাকছেই, পার্শ্বতলের ক্ষেত্রফলটা তো থাকছে, তার সাথে কি যোগ হবে বাবা? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই যে দুটো ভূমির ক্ষেত্রফল। এটা একটা ভূমি, এটা একটা ভূমি, তাহলে এই দুটো ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমি তো বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। তাহলে 2 গুণ ভূমির ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি বাবা? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πrh। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2πrh, তারপর 2 গুণ ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এদিকে πr², এদিকে πr²। তাহলে কত পেয়ে যাচ্ছি বাবা? 2πr²। এত কি? এত বর্গ একক। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? 2πrh প্লাস 4πr²। তাহলে 2πr কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি h প্লাস আর। h প্লাস কত? 2πr যদি কমন নিই তাহলে 2πr কমন নিলে h প্লাস, সরি আবার ভুল করছি। 2 গুণ ভূমির ক্ষেত্রফল, ভূমি তো বৃত্ত, তাহলে 2 গুণ πr², তাই না বাবা? তাহলে এখান থেকে 2πr কমন নিলে কত হয়ে যাচ্ছে? h প্লাস আর। এত কি? এত বর্গ একক। এটা কি পেলাম বাবা? ভূমির ক্ষেত্রফল। তাহলে মনে বোঝা যাচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh বর্গ একক, ভূমির ক্ষেত্রফল 2πr ইন্টু h প্লাস আর বর্গ একক। আর স্যার কি? আর হচ্ছে আয়তন। তাহলে চোঙের আয়তন। স্যার চোঙের আয়তনের সূত্র কি? তোমরা যখন শঙ্কু পড়বে না তখন চোঙ এবং শঙ্কুর মধ্যে একটা আলাদাই রিলেশন তোমরা দেখতে পাবে, সেটা দেখানো হবে। কিন্তু আপাতত আমরা চোঙের আয়তনের সূত্র, তো চোঙের আয়তনের সূত্র কি হবে? চোঙের আয়তনের সূত্র হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল πr²। তাহলে চোঙের আয়তন ইকুয়াল টু সূত্রটা কি? ভূমির ক্ষেত্রফল
ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কত বাবা? ভূমির ক্ষেত্রফল হচ্ছে এত ঘন একক। তাহলে ভূমির ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার, আর উচ্চতা হয়ে যাচ্ছে এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। কত পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্যার। তাহলে আমরা পেয়ে গেলাম চোঙের ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। স্যার যাবেন সামনে? চলুন এগিয়ে চলুন। তাহলে আমরা চোঙের যে সূত্রগুলো জানলাম, যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলো হলো চোঙের ভূমির চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, চোঙের আয়তন। এছাড়া আর কিছু দরকার আছে? আলবাত দরকার আছে। স্যার কি দরকার আছে স্যার? একটা চোঙ যদি নিরেট না হয়ে চোঙটা যদি ফাঁপা হয়ে যায়, চোঙটা নিরেট না হয়ে চোঙটা যদি ফাঁপা হয়ে যায়, তাহলে ফাঁপা চোঙের আয়তনের সূত্র কত? ফাঁপা চোঙ এই। তাহলে একটা ফাঁপা চোঙের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে এবং সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে একটা ফাঁপা চোঙের ক্ষেত্রে বক্রতল এবং সমগ্রতলের ক্ষেত্রফল আমরা দেখি। ধরে নিচ্ছি এর ভিতরের ব্যাসার্ধটা R1। ভিতরের ব্যাসার্ধটাকে কত ধরছি? ভিতরের ব্যাসার্ধটাকে ধরছি R1, আর এর বাইরের ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি কত ধরে নিচ্ছি? R2। তাহলে ভিতরের ব্যাসার্ধ R1, বাইরের ব্যাসার্ধ R2, আর উচ্চতাটা কত স্যার? উচ্চতাটা H। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? ফাঁপা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। ফাঁপা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2 পাই R1 R2H প্লাস 2 পাই R1H। তাহলে 2 পাই R1 প্লাস R2 ইন্টু H। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ফাঁপা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। এত কি? এত বর্গ একক। তাহলে ফাঁপা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা কি করব? ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বাবা? 2 পাই R ইন্টু R1, 2 পাই সমগ্রতল মানে কি হবে? সমগ্রতল মানে পার্শ্বতল প্লাস এবার হচ্ছে আমার ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার। তাহলে পাই কমন নিলে R2 মাইনাস R1, তার R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে? এত ঘন। তাহলে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। ফাঁপা চোঙের কি পেলাম? ফাঁপা চোঙের আমরা সমগ্রতল এবং পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম। এখানে আমরা যেহেতু বড়টার ব্যাসার্ধটা R2 ধরেছি, তাই এখানে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার হয়েছে। যদি আমি বড়টার ব্যাসার্ধ R1 ধরতাম, ছোটটাকে R2 ধরতাম, তাহলে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার হতো। ঠিক আছে, চল নেক্সট। আর কিছু আছে স্যার? আর কিছু মোটামুটি নেই। আমাদের এই ফর্মুলাগুলো জানলেই আমরা অঙ্কগুলো করতে পারব। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলার জাস্ট দুটো পেজ, এটা একটা পেজ এবং এটা একটা পেজ, এটা তোমরা কিন্তু ফেয়ার খাতাতে টুকে নাও। নেক্সট আমরা চলে আসি তাহলে লম্ববৃত্তাকার চোঙ থেকে বিগত 10 বছরের যে প্রশ্নপত্র তাদের সমাধান। লম্ববৃত্তাকার চোঙ থেকে যে প্রশ্নগুলো লাস্ট 10 বছরে এসছে, সেই প্রশ্নগুলোকে আমরা সমাধান করতে চলেছি। তোমরা মনে রেখো যে এই প্রশ্নগুলো কিন্তু বইয়ের এক্সারসাইজ এবং এক্সাম্পল থেকেই এসছে। এই প্রশ্নগুলো আলাদা কোনো জায়গা থেকে আসেনি। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো করে করে একে একে দেখাচ্ছি। চলো, ফার্স্ট কোশ্চেন ইজ অন ইয়োর স্ক্রিন। প্রথম প্রশ্ন,
একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন 2016 সালে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ওর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত? তাহলে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান। ধরি চোঙটি কোন সালে আসছে বাবা? 2016। ধরি চোঙটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর এবং উচ্চতা ইকুয়াল টু এইচ। চোঙটির ব্যাসার্ধকে কি ধরছি? আর উচ্চতাকে ধরছি এইচ। আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে শর্তানুসারে কি দেওয়া আছে? আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান 2 পাই আর এইচ। স্যার এই দুটো সমান। স্যার তাহলে পাই পাই কাটছে স্যার, পাই করে পালাচ্ছে স্যার, আর স্কোয়ার আর আর কাটছে স্যার, হ্যাঁ স্যার কাটছে স্যার, এইচ আর এইচ কাটছে স্যার, হ্যাঁ স্যার কাটছে স্যার। স্যার কে পড়ে থাকছে? স্যার দুটো আর থেকে একটা আর কেটে গেছে স্যার, তাহলে একটা আর পড়ে থাকছে। আর স্যার এবারে কত পড়ে থাকছে? 2, তাহলে আর ইকুয়াল টু 2। স্যার ব্যাসার্ধ কত স্যার? চোঙটির ব্যাসার্ধ 2 একক। 2 নম্বরের প্রশ্নের উত্তর 2। চোঙটির ব্যাসার্ধ কত একক? স্যার 2 একক। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার ক্লিয়ার। চলো নেক্সট, এইটা একটা ভালো অঙ্ক পেয়েছি। এটা তোমাদের 3 নম্বরে দিতে পারে, 2017 সালে এসছে একটা। এটা তোমাদের এক্সারসাইজেও আই থিঙ্ক আছে, যে তোমাদের এক্সারসাইজে একটু খুঁজে নিলেই মনে হচ্ছে এটা পেয়ে যাবে। এক্সারসাইজ বা এক্সাম্পলে তোমরা পেয়ে যাবে অঙ্কটাকে। তো কি দিয়েছে? একটি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গ মিটার এবং উচ্চতা 21 মিটার। ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমার কি দেওয়া আছে বাবা? দেওয়া আছে কি দেওয়া আছে? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 616 এত কি বর্গ মিটার। এটা ভূমির ক্ষেত্রফল। উচ্চতা কত দেওয়া আছে? ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616। উচ্চতা কত দেওয়া আছে বাবা? উচ্চতা ইকুয়াল টু 21 মিটার। তাহলে ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616। ধরে নিচ্ছি, ধরি চোঙটি ব্যাসার্ধ ইকুয়াল টু আর, উচ্চতা এইচ ইকুয়াল টু 21 মিটার। তাহলে চোঙটির ব্যাসার্ধ কি ধরে নিচ্ছি? ধরি চোঙটির ব্যাসার্ধ আর মিটার। চোঙটির ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি? চোঙটির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর মিটার। এখানে উচ্চতা এইচ 21 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে আমরা লিখতে পারি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল 616 যদি হয়, তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত? 616। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। আর এর মানটা যদি এখান থেকে আমরা পেয়ে যাই, তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? স্যার পাই এর মান কত? 22/7। এবার আসলে 7/22 ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে স্যার? সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? সূত্র কি? 2 আর এইচ বা 2 আর এইচ প্লাস 2 আর স্কোয়ার। তাহলে এখানে কত পেয়ে যাব? 2 ইন্টু পাই আর কমন নিলে এইচ প্লাস আর। তাহলে আমরা 2 গুণ 22/7 গুণ এখান থেকে আর এর ভ্যালুটা তুমি বের করছো, সেটা বসিয়ে দিচ্ছ, ইন্টু এইচ মানে 21 প্লাস আবার আর এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছ। এত কি স্যার? বর্গমিটার। কেন স্যার বর্গমিটার? ক্ষেত্রফল সবসময় বর্গমিটারে হয়। স্যার ক্যালকুলেশন করতে পারবেন না? পারবেন না স্যার? এটুকু তো পারবো স্যার। পারবে না? হ্যাঁ পারবে। চলো তাহলে আমরা একটা ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের অঙ্ক করে ফেললাম। এবার ঢাকনা ছাড়া করবো নাকি? দেখি ঢাকনা ছাড়া আছে কিনা। না, অন্য কিছু এসছে। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং উচ্চতা যথাক্রমে কত বাবা? H1 ও H2। এবার H1/H2 কত? তাহলে অতএব H1:H2 ইকুয়াল টু 1:2। এটা গিভেন, এটা দেওয়া আছে তোমার যে উচ্চতার অনুপাতটা 1:2। ঠিক আছে,
স্যার কি বলেছে? আয়তন সমান শর্তানুসারে আয়তন সমান মানে স্যার পাই r1 স্কোয়ার h1 ইকুয়াল টু পাই r2 স্কোয়ার h2। স্যার পাই পাই কাটছে স্যার, r1 স্কোয়ার বাই r1 স্কোয়ার h1 বাই r2 স্কোয়ার h2 ইকুয়াল টু কত পাচ্ছি স্যার? 1 পাচ্ছি স্যার। স্যার এখান থেকে আমরা কি লিখতে পারি স্যার? r1 বাই r2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা h1 বাই h2কে এপারে নিয়ে গেলে h2 বাই h1। স্যার r1 বাই r2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু h2 বাই h1, তাহলে স্যার r1 বাই r2 কত স্যার? রুট ওভার অফ h2 বাই h1। আচ্ছা h2 বাই h1, h1 ইস টু h2 তো 1:2, তাহলে h2 বাই h1 কত হবে? 2 বাই 1। কী হবে? হোল স্কোয়ারটা এবার আসলে রুট, তাহলে স্যার r1 বাই r2 ইকুয়াল টু রুট 2 বাই 1, তাহলে রুট 2 বাই 1, তাহলে r1 ইস টু r2 কত? r1 ইস টু r2 হচ্ছে রুট 2 ইস টু 1। স্যার ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। r1 ইস টু r2 কত? রুট 2 ইস টু। ওকে স্যার, চলো নাও টুকে স্যার। পরবর্তী প্রবলেম ঢাকনাবিহীন। এই যে বলছিলাম ঢাকনা সমেত পড়েছি, এবার কি পড়ছি? ঢাকনাবিহীন। তাহলে ঢাকনাবিহীন মানে একমুখ খোলা। তাহলে ঢাকনাবিহীন একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002। তাহলে এই চোঙাকৃতি যে পাত্রটা আছে সেই পাত্রের কত সালে এসছে? 2018 সালে। এই পাত্রের কি? এই পাত্রের ঢাকনা নেই, ঢাকনাহীন, অর্থাৎ ঢাকনাটা নেই, কিন্তু পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত বলেছে? 2002। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু 2002, তাহলে আমার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ইকুয়াল টু 2002 লিখতে হবে। ব্যাসার্ধ 7, ব্যাসার্ধের জায়গায় আরের জায়গায় 7 বসিয়ে দেবো। পাত্রটিতে কত লিটার জল ধরবে সেটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, বা সেটাই আমাদেরকে বের করতে হবে। চলো বৎস, জীবন হয়ে যাবে ভৎস, ভৎসনা করিও না, মন দিয়ে অঙ্ক করো। আচ্ছা, তো সমগ্র তলের ক্ষেত্রফল ধরি চোঙাকৃতি পাত্রের, কি ধরে নিচ্ছি? চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, এটা তো 7 দেওয়া আছে, তাহলে দেওয়া আছে বলে লিখি, দেওয়া আছে চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7 সেমি, আর কি? আর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে বাবা? 2002 বর্গ সেমি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি শর্তানুসারে এর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বাবা? এই অঙ্কটা কত দাগে আছে তোদের এক্সারসাইজে? দেখ তোরা একটুখানি ভালো করে খুঁজলে এক্সারসাইজের 7 নাম্বার প্রবলেম, ঠিক আছে? চল, শর্তানুসারে তোরা কি লিখতে পারিস? তোরা লিখতে পারিস 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। স্যার ঠিক লিখেছি? এটাই তো সমগ্র তলের ক্ষেত্রফল শিখেছিলাম সূত্র, তাহলে ঠিক লিখেছি? না, ভুল লিখেছি। স্যার কেন ভুল? এই ভুলগুলোই কিন্তু পরীক্ষার হলে হবে। এই কারণে ভুল যে আমার কিন্তু এখানে একমুখ খোলা, অর্থাৎ একমুখের ক্ষেত্রফল ক্যাশ বাদ চলে যাবে, তাহলে শুধু একটাই ভূমির ক্ষেত্রফল যোগ হবে। সেক্ষেত্রে তো 2 পাই আর স্কোয়ার হবে না, সেক্ষেত্রে কি হবে? শুধু পাই আর স্কোয়ার হবে, অর্থাৎ তাহলে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? 2002। স্যার তাহলে এখান থেকে আমি পাই আর কমন নিচ্ছি স্যার, তাহলে পাই আর কমন নিলে 2h প্লাস আর ইকুয়াল টু 2002। স্যার আর এর মান কত স্যার? আর এর মান 7, পাই এর মান 22/7, তাহলে এখানে হয়ে যাচ্ছে শুধু 22 ইন্টু 2h প্লাস আর এর মান 7 ইকুয়াল টু 2002। স্যার 22টাকে ওপারে নিয়ে চলে যান স্যার, তাহলে 2h প্লাস 7 ইকুয়াল টু কত? 2002/22। স্যার 2002/22 আমি কাটাকুটি করলে 11 দুগুণে 22, স্যার 11 দিয়ে কাটলে 11কে 11, 9 90, 8 11 88, 22, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলে স্যার কত হচ্ছে? 9 দুগুণে 18, 2 1 2, স্যার 91। তাহলে 2h প্লাস 7 91, তাহলে 2h কত? 91 মাইনাস 7। স্যার 2h যদি 91 মাইনাস 7 হয় তাহলে স্যার কত হয়ে যাচ্ছে? 90 থেকে বাদ দিচ্ছি, তাহলে 84। স্যার h কত পেয়ে যাচ্ছি? 84/2 স্যার, তাহলে হয়ে যাচ্ছে 42। স্যার h 42 সেমি। স্যার h 42 সেমি, তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরবে? অর্থাৎ স্যার আয়তন বের করতে হবে। তাহলে অতএব পাত্রটির আয়তন, অতএব পাত্রটির জলের আয়তন, অ্যাকচুয়ালি জলের আয়তন।
ইকুয়াল টু কত হবে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে 7 স্কোয়ার ইন্টু এইচ মানে কত 42। এত কি স্যার ঘন সেমি। স্যার আমার কিন্তু লিটারে চেয়েছে স্যার, লিটার মানে কি ঘন সেমি না স্যার, লিটার মানে কিন্তু ঘন সেমি নয় স্যার। লিটার মানে কি স্যার, লিটার মানে ঘন ডেসিমিটার। আমি তোমাদেরকে লিখিয়েছিলাম 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু কত 1 লিটার, এটা তোমাদের কিন্তু লেখানো ছিল। তাহলে আমরা সেমি থেকে কিসে নিয়ে যাব, ডেসিমিটারে নিয়ে যাব, সেটা পরে আসি। তো আমরা প্রথমেই এখানে 7 স্কোয়ার মানে 49, বা তুমি 22/7 দিয়ে কাটতেও পারো, 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 42। তাহলে কত পেয়ে যাচ্ছি 7 7 কাটছে 22 ইন্টু 7 ইন্টু 42। এত কি স্যার, এত ঘন সেমি। তাহলে ঘন সেমিকে তুমি ঘন ডেসিমিটারে নিয়ে যাও। স্যার কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিলি, তাহলে স্যার সেন্টি থেকে ডেসিতে আসছে মানে 1 ঘর আগে আসছে। স্যার 1 ঘর আগে আসলে কত দিয়ে ভাগ হয় স্যার, 10 দিয়ে ভাগ হয়। স্যার এখানে ঘন আছে তাই জন্য 10-এর কিউব দিয়ে ভাগ হবে। ঘন মানেই কিন্তু কিউব, ঘনমূল তার মানে কি কিউবিক, তাহলে ঘন মানেই কিন্তু কিউব। তাহলে এখানে কত কিউব দিয়ে ভাগ হবে স্যার, 10-এর কিউব দিয়ে। তাহলে এখানে 10-এর কিউব দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো আমরা, 22 ইন্টু 7 ইন্টু 42 আর বাই 10 কিউব। তাহলে এটাই কি পাবো, এত ঘন ডেসিমিটার। এত ঘন কি পাবো, এত ঘন ডেসিমিটার বা এত লিটার। স্যার ক্যালকুলেশন করবেন স্যার, এটা বাড়ির জন্য দিলাম, ঠিক আছে। নেক্সট আরও আছে, একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5, অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য 4, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করো। স্যার একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, অর্থাৎ আমি বুঝতে পারছি স্যার এর একটা বহির ব্যাসার্ধ আছে এবং স্যার এর একটা অন্তর ব্যাসার্ধ আছে। আচ্ছা আর কতগুলো অঙ্ক আছে আমরা একটু দেখে নিই, 1 2 3 4টে অঙ্ক আছে। আচ্ছা চলো 4টে অঙ্ক আমরা ঝটপট করে ফেলি। তাহলে ফাঁপা লম্ববৃত্তাকার ফাঁপা লোহার নলের বহির ব্যাসার্ধ 5, তাহলে এর বহির ব্যাসার্ধ কত 5। আর স্যার এর অন্তর ব্যাসার্ধ কত বলেছে স্যার, এর অন্তর ব্যাসার্ধ বলেছে কত বলেছে, তো আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 দেওয়া আছে, অন্তর ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের, অন্তর ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে 4, বহির ব্যাসার্ধ 5, অন্তর ব্যাসার্ধ 4। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছি। কি নির্ণয় করতে বলেছে বাবা, দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি উচ্চতা কত, ধরি নলটির উচ্চতা h, তাহলে নলটির উচ্চতা যদি h হয়, নলটির উচ্চতা ইকুয়াল টু যদি h হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, আমরা এখান থেকে লিখতে পারবো যে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমাদের লিখিয়েছি। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, 2 পাই r1 প্লাস r2 ইন্টু h, তাহলে r1 মানে 4 প্লাস 5 ইন্টু h প্লাস প্লাস কত পাই r1 স্কোয়ার পাই r2 স্কোয়ার পাই r1 স্কোয়ার মাইনাস পাই r2 স্কোয়ার, তাহলে পাই ইন্টু বড়টা r1 মানে 5 স্কোয়ার মাইনাস ছোটটা অর্থাৎ 4 স্কোয়ার, এত ইকুয়াল টু কত 1188। স্যার বাকিটা পারবো স্যার, হ্যাঁ স্যার পাই এর মান 22/7 কমন নিয়ে ওপারে পাঠিয়ে দেবো। আর স্যার কী বের করবো, এইচ এর ভ্যালু বের করবো। অ্যান্সার কত হলো ক্যালকুলেশন করে আমি কিন্তু প্রত্যেককে উত্তরটা কমেন্টে লিখে দেবে এই রিকোয়েস্ট করব। তোমরা প্রত্যেকে এর উত্তর বের করবে, ক্যালকুলেশন করবে এবং উত্তরটা কমেন্টে লিখে দেবে। পরিমিতির যে কোনো চ্যাপ্টার তোমরা ভালো পারবে কখন, যখন তোমরা সেই চ্যাপ্টারের কনসেপ্ট তো বিল্ড করলেই কিন্তু ক্যালকুলেশন পারবে। তো যার জন্য আমি চাইছি তোমরা ক্যালকুলেশন প্রত্যেকটা ধরে ধরে করো। দেখো এখানে বিশেষ কিছু নেই, শুধুমাত্র আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের সূত্রটাকে ফেলতে হচ্ছে, সেই সূত্রটা ফেললেই কিন্তু গল্প অল্প হয়ে যাচ্ছে। তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আমাদের কি দেওয়া আছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। তাহলে একটা কাঠের গুঁড়ি আছে, সেই কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল কত, কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল বলেছে 440 বর্গ ডেসিমিটার।
তাহলে বক্রতল মানে তো পার্শ্বতল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। আমি যদি কাঠের গুঁড়ির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরে নিই, তাহলে 2 পাই আর এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে? 440। এটাকে ক নাম্বার দিয়ে দেবো? 1 নাম্বার। ভালো করে বোঝো, আমরা ধরে নেবো, ধরি এই কাঠের গুঁড়িটির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তাহলে আমরা 2 পাই আর এইচ ইকুয়াল টু কত লিখতে পারবো? 440। এবার বলেছে 1 ঘন ডেসিমিটারের কাঠের ওজন 3 কেজি, তাহলে 3 কেজি ওজন কত ঘন ডেসিমিটার কাঠে? 3 কেজি ওজন 1 ঘন ডেসিমিটার কাঠের। তাহলে 3 কেজি ওজন যদি 1 ঘন ডেসিমিটার কাঠের হয়, তাহলে 1 কেজি ওজন কত ঘন ডেসিমিটার কাঠের? 1/3 ঘন ডেসিমিটার কাঠের। তাহলে এখান থেকে 18.48 কুইন্টাল, 18.48 কুইন্টাল মানে কত কেজি? 1848 কেজি। স্যার কেন স্যার 1848 কেজি কেন? তার কারণ 18.48 কুইন্টাল একে যদি আমি কেজিতে কনভার্ট করি, 100 দিয়ে গুণ হবে, 100 কেজিতে তো 1 কুইন্টাল, তাহলে 100 কেজিতে যদি 1 কুইন্টাল হয়, তাহলে 18.48 কুইন্টাল মানে 18.48 ইন্টু 100 কেজি, তাহলে ইন্টু 100 মানে 2 ঘর পরে দশমিক সরে যাবে, তাহলে 1848 কেজি। তাহলে 1848 কেজি কাঠের ওজন কত? এই কত ঘন ডেসিমিটার? 1848/3। 1848 কেজি ওজন কত ঘন ডেসিমিটার কাঠের? 1848/3 ঘন ডেসিমিটার কাঠের। স্যার 3 দিয়ে কাটে, 3 ছক 18, 3 একে 3, 3 ছক 18। স্যার 616 ঘন ডেসিমিটার। স্যার ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার পুরো কাঠটার 1848 কেজি ওজন, আর পুরো কাঠটার আমরা যদি ঘন ডেসিমিটারে লিখি যে কত ঘন ডেসিমিটার পুরো কাঠটা? 616। এ ভাই এই কাঠটা 616 ঘন ডেসিমিটার, তার মানে এই কাঠটার আয়তন না স্যার? তাহলে আমরা লিখতে পারি, ঘন মানে কি? ঘন মানে তো আয়তন। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে, কি লিখতে পারি? এটা প্রথম শর্তানুসারে, এটা দ্বিতীয় শর্তানুসারে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি লিখতে পারি বাবা? দ্বিতীয় শর্তানুসারে লিখতে পারি 616, এটা কি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, বা আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 616। ক নাম্বার দেবো? 2 নাম্বার। এবার 2/1 করে দাও তো, 2/1, তাহলে 2/1 করলে কত হবে? 2/1 করলে যেটা হবে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে বাবা? পাই আর স্কোয়ার এইচ মানে হয়ে যাচ্ছে 616 বাই 2 পাই আর এইচ মানে হয়ে যাচ্ছে 440। ওকে, চলতে চলতে আর আর কাটছে, তাহলে কত পেয়ে যাচ্ছি? আর এইচ বাই 2h ইকুয়াল টু 616 বাই 440। মেরা এ গীত ইয়াদ, ও সরি, এইচ তো কাটছে, এইচ তো কাটছে, তাহলে এইচ কাটলে এখানে লেখার দরকার নেই। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? শুধু একটাই আর, তাহলে একটাই আর, কেননা আর স্কোয়ার ছিল, তাহলে একটাই আর থাকছে ইকুয়াল টু কত? r/2 ইকুয়াল টু নিচে 2 থাকছে, 616 বাই 440। স্যার এবার আর এর মান বের করতে পারবো স্যার? হ্যাঁ। নিচে কি এটা? চক? আরে ভাই এটাও তো একটা চোঙ, ঠিক আছে, সব জায়গায় চোঙ খুঁজে পাচ্ছি। আচ্ছা, এরপরে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত এবং উচ্চতার অনুপাত দিয়েছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে আমি ধরে নিতে পারি, ধরি ব্যাসার্ধ দয় কত ধরে নিতে পারি? 2r1 ও 3r2, এবং উচ্চতা দয়, উচ্চতার অনুপাত কত বলেছে? উচ্চতার অনুপাত কত বলেছে? 5:3, তাহলে উচ্চতা দয় 5h1 ও 3h2। তাহলে স্যার কি পেয়ে যাচ্ছি স্যার? এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 2 পাই আর এইচ, তাহলে আর মানে 2r1, এইচ মানে কত? প্রথমে এইচটা 5h1, আর তারপরটা কত? তারপরটা হয়ে যাচ্ছে আমার, ও এই দুটোকে আমার যেহেতু অনুপাত 2:3, তাহলে এই দুটোকে আমি তো সেম ধরে নিতে পারি বাবা। এখানে একটা ভুল করেছি, 2r1 ও 3r2 ধরেছি। এখানে অনুপাতের ক্ষেত্রে আমরা তো সবসময় সেম ধরে নিতে পারি, অর্থাৎ 2r ও 3r, আর এখানে 5h ও 3h। তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি? 2 পাই আর এইচ, আর মানে 2r, এইচ মানে 5h, আর নিচে কত হয়ে যাচ্ছে? 2 পাই আর এইচ, তাহলে আর মানে 3r, এইচ মানে 3h। স্যার পাই পাই কাটছে, 2 2 কাটছে, আর আর কাটছে, 3 3 কাটছে। স্যার কত পেয়ে যাচ্ছি? 5 2 10 বাই 3 3 কেন? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত পেলাম স্যার? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত পেলাম স্যার? 10:9 বা 10/9।
ক্লিয়ার স্যার? বোঝা গেল? কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিও, ঠিক আছে? নেক্সট, দিস ইজ দ্য লাস্ট প্রবলেম অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল প্রবলেম, এবং এই প্রবলেমটাও আমাদের এক্সারসাইজে আছে, তোরা দেখতে পারিস। আমরা 264 6 গুণ 539, আচ্ছা এই অঙ্কটা, হ্যাঁ 15 দাগ, এক্সারসাইজে 15 দাগে, ঠিক আছে? 15 নাম্বার 15 দাগের অঙ্ক। অনেকগুলো অঙ্কই কিন্তু এক্সারসাইজ এবং এক্সাম্পল থেকে আছে, অ্যাকচুয়ালি তাই হয়। 10 ইয়ার্সের যে অঙ্কগুলো সেগুলো এক্সারসাইজ এবং এক্সাম্পল খুব ভালো করে করলে তোরা পেরে যাবি। আচ্ছা এই অঙ্কটা কী দেওয়া আছে? একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উচ্চতা h ইকুয়াল টু ব্যাসার্ধের দ্বিগুণ মানে h ইকুয়াল টু 2r। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, অর্থাৎ h ইকুয়াল টু 6r হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা বের করতে বলেছে। আয়তন কত বেশি হতো? 539 বেশি হতো। স্যার আমার যদি প্রথমটা ধরি, অর্থাৎ ব্যাসার্ধে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হলে, উচ্চতা ব্যাসার্ধের, আমি প্রথমে ধরে নেব, ধরি উচ্চতা আর এবং ব্যাসার্ধ h, উচ্চতা ব্যাসার্ধের, তারপর লিখবো উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হলে কত? h ইকুয়াল টু 2r। তাহলে স্যার আয়তন কত? অথবা আয়তন কত? অথবা আয়তন কত স্যার বলুন? পাই আর স্কোয়ার, h মানে 2r, তাহলে কত? এত ঘন একক। স্যার কত পেয়ে যাচ্ছি স্যার? 2 পাই আর কিউব ঘন একক। স্যার এটা হয়ে গেল। স্যার এবার উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে h ইকুয়াল টু কি হতো? 6r। উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে h ইকুয়াল টু কি হয়ে যাবে? h ইকুয়াল টু 6r। স্যার তাহলে আয়তন কত হবে? অতএব আয়তন ইকুয়াল টু কত? পাই আর স্কোয়ার, h মানে কত? 6r। স্যার কত হয়ে যাচ্ছে? এত ঘন 6 পাই আর কিউব। স্যার এরপর শর্তানুসারে কি লিখতে পারি স্যার? আমার এই যে ব্যাসার্ধ, এই যে আয়তনটা, এই আয়তনটা কত বেশি? এর থেকে 539 ঘন ডেসিমিটার বেশি। অর্থাৎ আমি লিখতে পারি 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়াল টু কত? 539। তাহলে স্যার এখান থেকে 4 পাই আর কিউব, 4 পাই আর কিউব ইকুয়াল টু 539। স্যার এখান থেকে আমি আর এর মান পেয়ে যাবো স্যার। স্যার আর এর মান যদি আমি পেয়ে যাই, আমি h ইকুয়াল টু 2r, তাহলে আমি এখানটাতে 2 এই আর এর জায়গায় মান বসিয়ে দিলে h পেয়ে যাব। আমার বলেছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ যদি 6 গুণ হতো। তাহলে যদি 6 গুণ হতো, 6 গুণ কিন্তু নয়, আলটিমেট তোমার উচ্চতাটা দ্বিগুণ। তাহলে আমি কোথায় মানটা বসাবো? আর এর মানটা বের করে আমি এই জায়গায় h ইকুয়াল টু 2r এর জায়গায় বসিয়ে দেবো। তাহলেই আমি কি পেয়ে যাব? আমি এই চোঙের উচ্চতা পেয়ে যাব। ক্লিয়ার না ক্লিয়ার নয়? করে সবাই কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই উত্তরটা লিখে জানিয়ে দিও যে স্যার এটা করেছি এবং এটা পেয়েছি। তাহলে একদম 2016 থেকে 2025 পর্যন্ত যে যে অঙ্কগুলো এসছে, যেগুলো রিপিট হয়েছে বারবার, সেগুলো খুব একটা রাখিনি, কিন্তু যে যে অঙ্কগুলো এসছে চেষ্টা করেছি সেই সমস্ত অঙ্ক তোমাদের করিয়ে দেওয়ার, এবং চেষ্টা করেছি আজকে একটা কমপ্লিট কনসেপ্ট লম্ববৃত্তাকার চোঙ থেকে তোমাদের জন্য রাখার বা দেওয়ার। আশা করি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো। শুরুতেও যেটা বলেছিলাম, শেষেও সেটা বলবো, কেমন লেগেছে ক্লাস অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর আমাদের চ্যানেল এসওই বাংলা, এসওই 910-এ নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের হাত ধরে বাংলা পড়বে, শিখবে এবং বাংলা ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।